আবারও ইরানে জোরালো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক রাতে দেশটির ১৪০টি স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। মার্কিন বাহিনীর হামলার পর হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। ওদিকে হরমুজে জাহাজ চলাচল পরিষেবার বিনিময়ে ইরানকে নেভিগেশন ফি দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। রবিবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর দফায় দফায় দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিন দেশটির বন্দর আব্বাস, সিরিক, চাবাহার সহ বিভিন্ন অঞ্চলের অন্তত ১৪০টি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলা বারুদ মজুদ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানি বাহিনী সম্প্রতি হামলা চালায়। এই হামলার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে তৃতীয় দফায় দেশটিতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজ একটি অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেয়া হলেও জাহাজগুলো সেটি উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। পরে সতর্কতামূলক গুলি ছুড়ে একটি জাহাজের ইঞ্জিন অচল করে দেয়া হয়। রবিবার ইরান জুড়ে তৃতীয় দফায় মার্কিন হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইন সহ বহু মার্কিন ঘাঁটিতে একযোগে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে আইআরজিসি। তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই দিন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে কাতার। আইআরজিসি ওমানের দুকম বন্দরেও হামলা চালানোর দাবি করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে আবারও জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা বন্ধ না করা পর্যন্ত নৌপথটি আর খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছে তেহরান। এদিকে হরমুজে জাহাজ চলাচলে পরিষেবার নামে ফি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ইউরোপের দেশগুলো। ইরান বলছে, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ফি দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে এই প্রণালী খুলে দিতে হবে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে, এই পথে চলাচলকারী কোনো জাহাজে তারা হামলা চালাবে না। এদিকে ইউরোপ বলছে, টোল আরোপ হতে পারে, তবে তা বাধ্যতামূলক হবে না। অন্যদিকে ইরান একতরফাভাবে টোল আরোপ করুক, তা চায় না ওমান। সৃষ্টি ঘটক, ৭১। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্যেই পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের কাজ করছে তেহরান। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির দেয়া সেই স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এমন দাবি করেছে সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারেও মেরামতের কাজ চলছে ইরানে। এমন কর্মকাণ্ডের সংখ্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। বাকিটা জানাচ্ছেন অরিসুল ইসলাম। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অল্প কিছুদিনের মধ্যেই এমন তথ্য দিল সিএনএন। যুক্তরাষ্ট্রের সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এমন দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তারা বলছে, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বার্টিন এলাকার একটি পারমাণবিক স্থাপনায় মেরামতের কাজ চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থাপনাটি। ধারণা করা হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক সংরক্ষণ করা হচ্ছে ওই স্থাপনায়। স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, হামলায় তৈরি হওয়া গর্তগুলোতে বসানো হয়েছে বিশেষ ধরনের জাল। জুন জুলাই মাস জুড়ে এসব মেরামতের কাজ চলেছে। আর এই পুরো সময় জুড়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা প্রক্রিয়া ছিল চলমান। এদিকে পিক এক্স মাউন্টেন নামের আরেকটি স্থাপনাতেও একাধিক যানবাহনের চলাচল ধরা পড়েছে স্যাটেলাইটে। বিশেষজ্ঞদের মতে, এটাও পারমাণবিক কর্মসূচি সক্রিয় করার সম্ভাবনার ইঙ্গিত হতে পারে।
শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও মেরামতের কাজ চলছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে ইস্পাহান, ফেরদো ও নাতানজের মতো প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত নতুন কোনো নির্মাণ বা মেরামতের আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছে সিএনএন। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানোর বিষয়েও নীতিগত সমঝোতা হয়। তবে চুক্তির অল্প সময়ের মধ্যেই নতুন এই স্যাটেলাইট ছবি সামনে আসায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১। হরমুজ প্রণালী দুটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করার প্রস্তাব দিয়েছে ওমান। এই নৌপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এমন প্রস্তাব দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। অবশ্য প্রস্তাবিত এই চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালীর উত্তর ও দক্ষিণ উভয় দিকে নৌপথই জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। অন্যদিকে ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডোর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। তবে এই বিশেষ ব্যবস্থায় কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা হবে না। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধের জবাবে ইরান কার্যত এই কৌশলগত নৌপথটি বন্ধ করে দেয়। ইরানের সাথে যুদ্ধে এই দেশটির গবেষণা অবকাঠামোর প্রায় ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে, এমন দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হুসাইন আফশিন। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। আফশিন বলেছেন, ইরান এমন সব প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল যেগুলো সেনাবাহিনী ব্যবহার করেনি, অথচ শত্রুপক্ষ তেহরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সক্ষমতাকে দুর্বল করার জন্যই শত্রুরা ইরানে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এসব ক্ষয়ক্ষতির দখল কাটিয়ে ইরান আবারও নতুন উদ্যমে এবং দৃঢ়তার সাথে গবেষণা অবকাঠামো পুনর্গঠন করবে বলেও আশাবাদ জানান ইরানের প্রেসিডেন্টের এই উপদেষ্টা। ভারতে আয়রন ডোমের ইন্টারসেপ্টর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। তেল আবিবের সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইসরায়েলের প্রতিষ্ঠানটি ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তাবির উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তাবির হলো আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। সূত্রগুলো জানিয়েছে, উদ্যোগ দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অবকাঠামোর অংশ হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ভারত এবং ইসরায়েল তাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তার সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। এ লক্ষ্যে এমন উদ্যোগ নিতে যাচ্ছে দুই দেশ। চীনের পূর্বাঞ্চলের তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন বাভি। গত রাতে মাত্র 1 ঘন্টার ব্যবধানে 2বার আঘাত হানে এই ঝড়টি। এর আঘাতে প্রায় 1,500 গাছ উপড়ে গেছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট, বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। যদিও এখন টাইফুনটি শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর আগে ঝড়ের প্রভাবে তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাত হয়। ঝড়ের কবলে পড়ে সেখানে আহত হন শতাধিক মানুষ। অরিজ নামের আরেকটি রিপোর্ট। ঝড়, বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চীন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটিতে তাণ্ডব চালিয়েছে আরেকটি টাইফুন বাভি। শনিবার রাতে ঝেজিয়াংয়ের উপকূলীয় শহর ইউহুয়ানে প্রথম আঘাত হানে ঝড়টি। এরপর মধ্যরাতের দিকে দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে আছড়ে পড়ে। ঝড়ের দাপটে প্রায় 1,500 গাছ উপড়ে গেছে, কোথাও হয়েছে ভূমিধস। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে ঝেজিয়াংয়ে স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় কয়েকশো ফ্লাইট, বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ তার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এখন টাইফুনটির শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এর আগে ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপের পাশ দিয়ে তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চলে যায়। এ সময় ওই অঞ্চলেও ব্যাপক ঝড় বৃষ্টি হয়। ঝড়ের কবলে পড়ে আহত হন বহু মানুষ। তবে এখন পর্যন্ত জাপানে ও তাইওয়ানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন মাইসাকের ক্ষয়ক্ষতি থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ চীনের বিভিন্ন এলাকা। এখনো বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনো পানিবন্দী বহু মানুষ। অরিসুল ইসলাম, ৭১।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,333 জনে। আহত 16,500-এরও বেশি মানুষ, এখনও গৃহহীন প্রায় 18,000। এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। ভূমিকম্পের 16 দিন পরও এখনও লা গুয়েরা রাজ্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল জানিয়েছে জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় শেষ। এখন কেবল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলোই উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। জুনে 7.2 মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র 39 সেকেন্ডের মাথায় 7.5 মাত্রার আরেকটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অসংখ্য বহুতল ভবন আর অন্যান্য স্থাপনা ধসে পড়ে। কানাডার টরন্টোয় বন্দুকধারীর হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। শনিবার স্থানীয় এক এক্স বার্তায় তথ্য জানায় টরন্টো পুলিশ। তারা জানায় টরন্টোর মিডটাউন এলাকায় ল্যাটিন আমেরিকানদের বার্ষিক উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার এটা চলাকালেই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 5 জনকে উদ্ধার করে। এর মধ্যে 2 জনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলাকারী কে ছিলেন এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা নিয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার পর পুলিশের অভিযান এবং তদন্ত চলাকালীন স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের করাচির এক হাসপাতালে চিকিৎসা নেয়া আরও 2 শিশুর এইচআইভি শনাক্ত হয়েছে। এতে করাচির ওই হাসপাতালে এইচআইভি আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। নতুন রোগীদের মধ্যে একজন 3 বছরের শিশু রয়েছে। তাকে বুকের সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় এইচআইভি ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর আগে সিন্ধ প্রদেশে শ্রমমন্ত্রী জানিয়েছিলেন ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে অন্তত 78 শিশুর শরীরে এই এইচআইভি শনাক্ত হয়েছে। চলতি মাসের শুরুতে হাসপাতালটিতে এইচআইভি সংক্রমণের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন সিন্ধ হাইকোর্ট। আদালতের এই নির্দেশ আসে একটি আবেদনের শুনানির প্রেক্ষিতে। ওই আবেদনে দাবি করা হয় হাসপাতালের কর্মীদের অবহেলার কারণে প্রায় 200 শিশু এইডসে আক্রান্ত হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি মানবিক সহায়তা সংস্থায় কর্মরত এক মার্কিন নাগরিকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এই তথ্য নিশ্চিত করেছে। সিডিসি বলছে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আক্রান্ত ব্যক্তির কর্মস্থলে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের শনাক্ত করে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। ওদিকে সরকারি তথ্য অনুযায়ী কঙ্গোতে ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে 1,830 জনে ঠেকেছে। মৃতের সংখ্যা 648। ভিয়েতনামে একটি পর্যটকবাহী স্পিডবোট ডুবে অন্তত 15 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার দেশটির ফু কুক দ্বীপের কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ওদিকে দেশটির কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে মোট 36 জন আরোহী ছিলেন, যার মধ্যে 32 জনই ভারতীয় পর্যটক, 4 জন ক্রু ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর 21 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। সেই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অস্ত্রোপচারে চিকিৎসকদের হাত কাঁপার ঝুঁকি, দীর্ঘ সময়ের শারীরিক ক্লান্তি, সাথে নানামুখী চ্যালেঞ্জ দূর করতে চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। এবার হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতন রোবটের সহায়তায় মাইক্রো সার্জারির মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন। সফলভাবে সম্পন্ন করেছেন রোবটের সাহায্যে লিভার প্রতিস্থাপন সহ 48টি জটিল অস্ত্রোপচার। আরাফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। মাত্র 1 মিলিমিটারেরও কম সূক্ষ্ম রক্তনালী কিংবা স্নায়ুতে অস্ত্রোপচার, যেখানে সামান্য হাত কাঁপলেও হতে পারে বড় বিপদ। সেই জটিল কাজ এখন আরো নিখুঁতভাবে করছে রোবট। হংকং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সার্জারি বিভাগ প্রথমবারের মতো চালু করেছে রোবটের সহায়তায় মাইক্রো সার্জারি। এরই মধ্যে বিশ্বের প্রথম রোবটের সহায়তায় লিভার প্রতিস্থাপন এবং ট্রান্স হেয়ারলাইন রোবোটিক মাইক্রোভাস্কুলার সার্জারি সহ 48টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে একদল গবেষক। চিকিৎসকদের ভাষ্য, রোবটের 7 ডিগ্রি অফ ফ্রিডম অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে পারে। ফলে অস্ত্রোপচারের সময় হাত কাঁপার ঝুঁকি একদমই থাকে না এবং অত্যন্ত ক্ষুদ্র রক্তনালী ও টিস্যুতেও নির্ভুলভাবে কাজ করা সম্ভব হয়। রোবট ব্যবহারের ফলে হাত কাঁপার সমস্যা কার্যত থাকে না। 3D ভিশনের কারণে গভীরতা স্পষ্ট বোঝা যায়, যা মাইক্রো সার্জারিতে খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া সার্জনকে আর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় না, বসেই অনেক স্বাচ্ছন্দ্যে অস্ত্রোপচার করা যায়। গবেষকদের তথ্য মতে এই রোবোটিক প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পূর্ণ হওয়া 48টি অস্ত্রোপচারের কোনোটিতেই প্রযুক্তি সম্পর্কিত জটিলতা দেখা যায়নি। প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল হিউম্যানয়েড রোবট সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। এতে বৃহদাকৃতির নন প্রাইমেট স্তন্যপায়ী প্রাণীর পিত্তথলি অপসারণ করা হয়। এই প্রযুক্তি প্লাস্টিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন, ক্যান্সার এবং পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা বিজ্ঞানীদের। আরাফাত ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গে।